সেই ব্যবস্থাটা করা দরকার। আসলে সেটা তো আমার একক করা সম্ভব হয় না। সেটি আমি এক পক্ষের, যেমন একজন চশমা গিফট চেয়েছে, অবশ্যই দেবো শামীম ভাই। তো আমি এক পক্ষে থাকি, যদি ফৌজদারি মামলা হয়, যেটাকে ক্রিমিনাল মামলা বলি আমরা, সেইটা আর এক পক্ষ, রাষ্ট্রপক্ষ রিপ্রেজেন্ট করে সেটাকে। বাদী যখন মামলা করেন রাষ্ট্রপক্ষ করেন, আর মাঝখানে বিচারক থাকেন। তো আদালতে যেহেতু বর্তমান আমরা জানি বিভিন্ন পেপার পত্রিকা থেকে যে 43 লক্ষ মামলা আমাদের পেন্ডিং, যার কারণে আমরা ইচ্ছা করলেও খুব দ্রুত সময়ের মধ্যে যে কোনো মামলা সলভ করতে পারি না। আসলে মানুষ আসে আমাদের কাছে এক ঢাকি আশা ভরসা নিয়ে। আমরা যদি একটা ক্ষুদ্র বাটিরও যদি আমরা দিতে পারি তাহলে পরে অনেক ভালো হতো, কিন্তু সেটাও পারি না অনেক সময়। যাই হোক, তো অনেকেই জিজ্ঞাসা করেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট বড় না জাজ বড়, ম্যাজিস্ট্রেট কত রকম হয়, এই বিষয়গুলো একটু আমাদের সবার জানা উচিত, জানা দরকার আর কি। ম্যাজিস্ট্রেট বাংলাদেশে 2 রকমের হয়। একটা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর একজন হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আমরা বাংলায় বলি নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলি আমরা বিচারিক ম্যাজিস্ট্রেট। তো যেটা হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে কোনো সাবজেক্ট থেকে বাংলাদেশের যে কোনো ব্যক্তি গ্র্যাজুয়েট হলে পরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন বিসিএস, সেই মাধ্যমে পরীক্ষায় টিকে প্রথমে এমসিকিউ দেয়, তারপরে লিখিত দেয়, তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গভর্নমেন্ট কর্তৃক যে নিয়োগের গেজেট করা হয়, সেই জন্যই তাদেরকে গেজেটেড অফিসার মূলত বলা হয়, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার। এইখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেউ সরকারি কলেজে যোগদান করেন, কেউ পুলিশের এএসপি র্যাঙ্কে যোগদান করেন, কেউ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ডিসির আন্ডারে যোগদান করেন। তো এই ডিসির আন্ডারে যারা যোগদান করেন, মূলত আমরা সচরাচর এদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপরিচিত, তাদেরকে চিনে থাকি। তো তারা যে কাজটি করেন সেটি হচ্ছে যে সরকার কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন কাজে যে প্রয়োজন হয়, সরকারি আদেশগুলো রাস্তাঘাটে বিভিন্ন স্থানে বিভিন্ন অফিসে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার জন্য এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই সরকারের আদেশগুলো পালন করার জন্য তারা যে আইনটা প্রয়োগ করে থাকেন সেইখানে, সেইটার কারণে তারা তখন এই দায়িত্বটা পালন করেন। এইটির মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারা কারা হন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি পর্যায়ক্রম আছে। সেটি হচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন জেলা প্রশাসকের আন্ডারে, উপজেলা নির্বাহী অফিসার যাদেরকে আমরা ইউনো বলি, তারপরে সহকারী কমিশনার যাদেরকে আমরা এসিল্যান্ড হিসাবে চিনে থাকি। এসিল্যান্ড মানে আসলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি, ল্যান্ড হচ্ছে ভূমি। তো উপজেলা অফিসাররা নিজ নিজ উপজেলায় তারা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, আর নির্বাহী যারা এসিল্যান্ড তারাও তার উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। আর ডিসি অফিসের আন্ডারে অনেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন। যে কোনো সময় তাদেরকে যে কোনো আদেশ পালনের জন্য পাঠানো হলে তারা যে আদেশটা দেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থারা, সেটা র্যাব হতে পারে, পুলিশ হতে পারে, এই আইন সংস্থা প্রয়োগকারী সংস্থা যেটা তাদের আদেশ মোতাবেক করে থাকেন তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয়। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আসলে কি ধরনের কাজ করে থাকেন, বা বাংলাদেশে আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল কিনা, এটাও জানার বিষয়। তো আসলে বাংলাদেশে 2007 সালের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে এটি খাতা কলমে থাকলেও, আমাদের ফৌজদারি আইনে থাকলেও, এটি বাস্তবতায় ছিল না। 2007 সালের 1 নভেম্বর বাংলাদেশে জুডিশিয়াল মানে বিচারিক ব্যবস্থা, বিচারিক আদালতটাকে আলাদা করা হয়েছে। সেলিম সরকার বলছেন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, ভালো আছি। সবাই কথা শোনা গেলে সেটাই বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 2007 সালের 1 নভেম্বর এই বিচার কাজের জন্য ম্যাজিস্ট্রেটদেরকে আলাদা করা হয়েছে। তাদেরকে বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট বলা হয়, যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাহী কাজ করে থাকেন। এইবার আরেকটু কথা বললে পরিষ্কার বুঝে যাবেন, সেটি হচ্ছে যে এই ম্যাজিস্ট্রেট যারা, তারা হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, তারা 2 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন
এবং বাংলাদেশের প্রচলিত 101টি আইনে তারা এই ধরনের নির্বাহী আদেশগুলো পালন করে থাকেন বা এই শাস্তিগুলো প্রয়োগ করে থাকেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হতে পারে, আপনারা বললেই সুস্পষ্টভাবে বুঝে যাবেন। যেমন আপনারা দেখেন যে টাউট আইন, টিকিট কালোবাজারি হয় ঈদের সময়, তো তাদেরকে ধরে বিভিন্ন মেয়াদে ফাইন করা হয়। এইটাকে বাংলাদেশের টাউট আইন বলা হয়, জরিমানা করা হয়, শাস্তি দেওয়া হয়। তারপরে দেখবেন যে রেলপথে টিকিট না কেটে উঠলে তাদেরকে শাস্তির বিধান করা হয়, জরিমানা করা হয়। এই রেল আইনেও আছে এটার বিধান। বিদ্যুৎ আইনে আপনি যদি বিদ্যুৎ বিল আপনি যদি প্রদান না করেন, আপনার লাইন কেটে দেবে, আপনাকে জরিমানা করবে, এইটিও তারা করে থাকে। তারপরে মহাসড়কে আমরা বলি যে হঠাৎ করে আজকে ম্যাজিস্ট্রেট বসেছে, অনেকেই দেখবেন মোটরসাইকেল নিয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে, মানে ওইখানে মোটরযান আইনের মধ্যে এই মোটরযান আইনে অন স্পট যে জরিমানা করা হয় সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করে থাকেন। এরপরে সবচেয়ে বাংলাদেশের যেটি বহুল আলোচিত বা প্রচলিত সেটি হচ্ছে বাল্য বিবাহ আইন। কোনো মেয়েকে যদি তার ইচ্ছা বা অনিচ্ছায় 18 বছর পূর্ণ হওয়ার একদিন আগেও তার বাবা মা বা তার ভাই বোন যেই হোক না কেন, তার পরিবারের সদস্য ইচ্ছায় বা অনিচ্ছায় কেউ যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেন, উদ্যোগ গ্রহণ করেন বা বিয়ে দেন, তাহলে যার সাথে বিয়ে হচ্ছে বা যারা এইটার কার্যক্রম পরিচালনা করছে, উদ্যোগ নিয়েছে, প্রত্যেকেরই এই শাস্তির বিধান রয়েছে। এবং এটি নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, ইউনো বা এসিল্যান্ড যিনি আছেন, তারা করে থাকেন এইটা। আরেকটা জিনিস সবচেয়ে প্রচলিত আমাদের দেশে, বহুল প্রচলিত, আপনারা টিভিতে অনাসেই সবসময়ই দেখেন যে ঢাকায় একজন ম্যাজিস্ট্রেট, উনি খুবই আমাদের স্বনামধন্য একজন ম্যাজিস্ট্রেট, উনি হচ্ছে বিশুদ্ধ খাদ্য আইনের, উনি বিভিন্ন সময় বিভিন্ন দেখবেন রেস্টুরেন্টে জরিমানা করেন, ওই মিষ্টির দোকানে কার্টুন মাপযোগ করে সেইখানে জরিমানার বিধান করেন। এইটা হচ্ছে বিশুদ্ধ খাদ্য আইনে, যেটা আমরা বিএসটি আইন হিসাবে চিনে থাকি, সেইখান থেকে এগুলো হয়ে থাকে। তারপরে এখন নতুন আইন হয়েছে আবার, যে ভোক্তা অধিকার আইন, এটি অতীতে ছিল না। এই ভোক্তা অধিকার আইনেই আপনার সাথে কোনো দোকানদার যদি যে কোনো সময় ওজনে দামে কোনো ছলচাতুরির আশ্রয় নেয়, আপনি ভোক্তা অধিকার আইনে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। সেইখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনাকে জরিমানা আদায় করে দিতে পারবেন বা সেই দোকানদারের শাস্তির আওতায় তাকে আনতে পারবেন। আর আরেকটি দেখবেন যে অনেক সময় যে ওই ওষুধের দোকান সিলগালা করা হয়, যাদের লাইসেন্স থাকে না বা অবৈধ কোনো ওষুধ বিক্রি করে, এইটিও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করে থাকেন। এছাড়া জন্ম মৃত্যু নিবন্ধন আইন আছে, বাংলাদেশ শ্রম আইন। আপনি যদি ছুটির দিন আপনার দোকানের শ্রমিককে আপনি যদি বিনা লাইসেন্সে আপনি মানে ছুটি না দেন, শুক্রবার যদি একটা দিন ছুটি তাকে না দেন, আপনি যদি দোকান খোলা রাখেন এবং সেইখানে যদি আপনার সেই শ্রমিককে পাওয়া যায়, তাহলে আপনার বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা আছে, দোকান সিলগালার ব্যবস্থা আছে। এটি শ্রম আইনে বাংলাদেশে প্রায়শই হয়ে থাকে। তো এইগুলো সহ মোট 101টি আইনকে বাংলাদেশের এই ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা এইগুলো শাস্তি এবং দণ্ড পরিচালনা করে থাকেন। হঠাৎ করে কেউ একজন হয়তো গাঁজা সেবন করছেন বা পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছেন, এইটাও বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনের মধ্যে বলা আছে, সিগারেট আইনেও বলা হয়েছে, প্রকাশ্য কেউ ধূমপান করলে তাকে 200 টাকা জরিমানা আদায় করা হবে। এটিও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করে থাকেন। তো যাই হোক, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আমরা যেটা বলতে চাচ্ছি যে ওনারা যে কোনো সময়, যেমন পরীক্ষার হলে আপনি যদি কোনো ধরনের অবৈধ কোনো কিছু করার চেষ্টা করেন, সেটাতেও এক্সপেল করা হয়, যেটা আমরা বহুল প্রচলিত ছোট থেকে দেখে থাকি, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এইবারে আসি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিম্পলি বলা যায় যারা বিচার কার্যক্রমের সাথে যে বিচারকগণ জড়িত, তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিভাবে হওয়া যায়? বাংলাদেশের সরকার কর্তৃক নিবন্ধিত স্বীকৃতপ্রাপ্ত যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে আইনে 4 বছরের যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন, তবে আপনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিজেএসসি জুডিশিয়াল সার্ভিস কমিশনের আন্ডারে আপনি পরীক্ষা দিতে পারবেন
এইটা সম্পূর্ণ ল রিলেটেড আপনার পরীক্ষা হবে, সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে। সেইখানে যদি আপনি কোয়ালিফাই করেন, আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সরকার গেজেট নোটিফিকেশন করে আপনাকে সেইখানে যোগদান করাবেন। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা তাহলে আর কি করে থাকেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও সময় সময় সরকার কর্তৃক যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যদি কোনো শর্টেজ থাকে, যেমন আমরা ভোটের সময় দেখি আমাদের কোর্টের অনেক বিচারকগণরাই সেখানে ডিউটিতে যান, তার মানে সরকার স্পেশালি আদেশ করে তাদেরকে কাজে লাগায়। সরকার বাংলাদেশের সরকারি যেটা নিয়ম আছে, সরকার যে কোনো সময় প্রয়োজন পড়লে যে কাউকে তার সেই কাজের জন্য সেই গেজেটেড অফিসারকে তিনি ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন। তো যাই হোক, তো এইবার হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের যেটা আমি বলেছি যে এইচএসসি পাশ করার পরে আপনাকে মানে লয়ে অনার্স করতে হবে, যে কোনো সে সরকারি বেসরকারি যে বিশ্ববিদ্যালয় থেকে হোক, সরকারের স্বীকৃতপ্রাপ্ত সেইখানে হতে পারে। এবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত ধরনের হতে পারে বা তারা কি ধরনের কাজ করে থাকেন? আবার অনেকে এখন প্রায়শই জিজ্ঞাসা করেন যে ম্যাজিস্ট্রেট বড় না জাজ বড়। তা আমি শুরুতেই একটা কথা বলে রাখি যে এই টপিকটা একটু শুনবেন আপনারা। আমি জানি আমার এখানে অনেক অ্যাডভোকেট ভাই বোন সিনিয়ররাই আছেন, তারা সবাই জানেন। তো আমি এইটা করছি যেটা একদম সাধারণ আমার লোকজন যারা, তাদের জন্য আজকের এই টপিকটা। তো যেটা হয় যে যখন আপনি এই জুডিশিয়াল সার্ভিসে জয়েন করবেন, আপনার চয়েস দেওয়ার একটা সুযোগ থাকবে যে আপনি জমি জায়গার মামলা করবেন বা পারিবারিক কোনো মামলা করবেন, নাকি আপনি ফৌজদারি আইনের কোনো মামলা আপনি করবেন। যদি আপনি ফৌজদারি আইনের কোনো মামলা করেন তাহলে আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে। আর যদি আপনি জমি জায়গা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, পারিবারিক কলহ সংক্রান্ত, বৈবাহিক অবস্থান সম্পর্কিত, আপনার সন্তানের অভিভাবকত্ব নির্ধারণের জন্য কোনো সংক্রান্ত যদি আপনি চয়েস দেন, তাহলে আপনাকে সহকারী জজ বলা হবে, যেটা ইংলিশে অ্যাকচুয়ালি জে ইউ জাজ বলা হয়, এখানে আমরা বাংলায় জজ বলি। তো এই জন্য যাই হোক, এটা নিয়ে আমরা না বলি। তো জজ যারা, সহকারী জজ যারা যোগদান করেন, তারা মূলত জমি জায়গার মামলা, তারা খোরপোশের মামলা, একজন মহিলার খোরপোশের মামলা, সন্তানের অভিভাবকত্ব নির্ণয়, সন্তানের খোরপোশ আদায়ের ব্যবস্থা, এইগুলো জজ নাম যারা প্রথমেই একদম সহকারী জজ তারা করে থাকেন। অপরদিকে মানে বিচার বিভাগের দুটো হাত, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন, একজন হচ্ছে যে সহকারী জাজ হিসেবে জয়েন করেন। এরপরে সিনিয়রিটি বেসিসে কিছুদিন পরে তাদের নির্দিষ্ট সময়সীমা পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ হন। তো ইতি সরকার লিখেছেন, সব মিলিয়ে দারুণ। ধন্যবাদ ভাবি, ভালো আছেন আপনি? যাই হোক, এইবারে যখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ একজন যখন হয় পদমর্যাদায়, তাকে তখন সরকার বা মন্ত্রণালয় করেন কি, উনি তো জমি জায়গার সম্পর্কে, পারিবারিক সম্পর্কে উনি দেখেছেন মামলাগুলো, এইবার তো তাকে ফৌজদারি শিখতে হবে। এইবার তাকে করে কি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে তাকে পদোন্নতি দেন, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা থাকেন সিনিয়র জুডিশিয়াল হলে তাদেরকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ হিসাবে তাদেরকে পদোন্নতি দেন। এবার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজটা কি? এইটা হচ্ছে যে সম্পূর্ণ একটা সাজার উপরে ডিপেন্ড করে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাজা, জরিমানার পরিমাণটা কম থাকে। একইভাবে অ্যাসিস্ট্যান্ট জাজের 15 লক্ষ টাকা সমমূল্যর কোনো জমি জায়গার মামলা হলে অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে করতে হয়। তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ হলে 25 লক্ষ টাকা পর্যন্ত হলে সেটা করতে হয়। এই আর্থিক আর আঞ্চলিক এখতিয়ার ভাগ করে ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেসির কার্যক্রম ও জাজ সাহেবদের কার্যক্রমগুলো ভাগ করা হয়। এইভাবে যখন এই ক্রস আকারে উঠতে থাকেন সবাই, যখন এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পরে উনি হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবেন অথবা উনি যুগ্ম জেলা জজ হবেন। এইবার যখন যুগ্ম জেলা জজে উনি যাবেন, উনি যুগ্ম জেলা জজে চলে গেলে ওনাকে ক্রিমিনাল এবং সিভিল দুই সাইডেরই মামলা তাকে করতে হবে। ইনাকে বলা হয় যুগ্ম জেলা জজ। ইনি চেকের মামলাগুলো করে থাকেন, ইনি ব্যাংকের মামলাগুলো করে থাকেন, ব্যাংকের যে মর্গেজের মামলা সেইগুলো করে থাকেন। এইখানে কোনো ব্যক্তি নমিনি না রেখে মৃত্যুবরণ করলে সাকসেশনের একটি মামলা করতে হয়, সেটি উনি করে থাকেন। কোনো
ব্যক্তির যদি উইল থাকে, উইলকে প্রবেট করার জন্য সেই আদালতে মামলা করতে হয়, এবং সেই সাথে উনি যদি ট্রাইব্যুনালের পাওয়ার পেয়ে থাকেন তাহলে উনি ট্রাইব্যুনালেরও মাদকের মামলাও করে থাকেন। যার কারণে উনাকে বলা হয় সেই ক্ষেত্রে, যেটি আগে বলা হতো যে সাব জজ বলা হতো, অ্যাকচুয়ালি অতীতে সাব জজ বলা হতো। যারা সিনিয়র লয়ার তারা সবাই জানেন, তারা এখনও বলেন যে সাব জজ কত নম্বর কোর্ট। অ্যাকচুয়ালি সাব জজ হিসাবে এখন আর কোনো টপিক নেই বা কোনো কিছু নেই। আমাদের যেটি আছে এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। তাহলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ উনি এই ধরনের মামলাগুলো করে থাকবেন। 25 লক্ষ টাকার উপরের জমির যেগুলো দাম সেইগুলোর মামলা করে থাকবেন উনি, এবং ব্যাংকিং যে মর্গেজের মামলা এগুলো সবই উনি করে থাকবেন। একাধিক যুগ্ম জেলা জজ একটি জেলায় থাকেন। আরেকটি পোর্শন আপনাদের বলা হয়নি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের কয়েকটি বিভাগীয় শহরে মেট্রোপলিটন সিটি আছে, যেমন ঢাকা, রাজশাহী, সিলেট, চিটাগাং, রংপুর, বরিশাল। এইগুলো মেট্রোপলিটন বিশেষায়িত। এগুলোতে ম্যাজিস্ট্রেটরা যারা বিচারিক কার্যক্রম করেন তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। তো এইগুলো কোনো পার্থক্য নেই, এগুলো নামের পার্থক্য। আমরা যারা আদালতে থাকি আমরা এগুলো বুঝতে পারি। আপনারা সাধারণ যারা আসেন, বিচার প্রার্থী যারা আসেন, তাদের মধ্যে সেটা তারা বুঝতে পারেন না। যাই হোক, এরপরে যেটা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরে ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পোস্ট যেটি আদালতে, সেটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে, তাকে বলা হয় মুখ্য বিচারিক হাকিম। তার মানে এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনাদের সবার মনিটরিং, ইনাদের সমস্ত বস, সবার বস উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি 10 বছর পর্যন্ত সাজার যে মামলাগুলো আছে এইগুলো উনি বিচার কার্যক্রম চালাতে পারেন, করেও থাকেন আর কি। এরপরে আমরা চলে যাব যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা জজের তো আমরা বিধানটা বললাম যে তারা সিভিল ক্রিমিনাল উভয়ই করবে। এরপরের পোর্শনটা আসবে অতিরিক্ত জেলা জজ। অতিরিক্ত জেলা জজ যারা, তারা হচ্ছে জেলা জজের ন্যায় ঠিক তারা দায়িত্বপ্রাপ্ত। জেলা জজের আংশিক কাজ তাদের কাছে প্রেরণ করা হয়, আপিলগুলো, রিভিশনগুলো, সেই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্তর মামলাগুলো, এবং ট্রাইব্যুনাল হলে পরে হাইকোর্টের আদেশক্রমে মৃত্যুদণ্ড পর্যন্ত, বিধান পর্যন্ত রেখেও সেই মামলাগুলো তারা পরিচালনা করে থাকেন। যার কারণে সেখানে অস্ত্র আইনের মামলা, তারপরে মার্ডার মামলা। আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বিশ্বের অনেক দেশে এখন মৃত্যুদণ্ডের বিধান উঠিয়ে দিয়েছে, সেখানে যাবজ্জীবন কারাদণ্ড, কোনো কোনো দেশে আরও অনেক ধরনের সিস্টেম চালু হয়েছে। কোনো কোনো দেশে ইঞ্জেকশন করে মৃত্যুবরণ করানো হয়, আমাদের দেশে ফাঁসিতে লটকিয়ে সাজা প্রদান করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে। তো এইভাবে আমরা অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজের পরে, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের পরে আমাদের ডিস্ট্রিক্ট জাজ। একজন ডিস্ট্রিক্ট জাজ হচ্ছেন একটা জেলার সর্বোচ্চ কর্মকর্তা। যতজন কর্মকর্তা আছেন, এই যতজন বিচারিক কার্যক্রম পরিচালনা করেন, এছাড়াও অন্যান্য যত কর্মকর্তাগণ আছেন, তাদের মধ্যে সবচেয়ে বিচারিক ক্ষমতায় সবচেয়ে পাওয়ারফুল, সমস্ত ধরনের বিচারিক ক্ষমতা তার কাছে থাকতে পারে, তিনি হচ্ছেন জেলা জজ। জেলা জজকে সেশন জাজ বলা হয়। সেশন জাজটা বলার কারণ হচ্ছে যে একসময় জেলা জজ শুধুমাত্রই দেওয়ানি অর্থাৎ জমি জায়গার মামলাগুলোই উনি করতেন, ফৌজদারি মানে অপরাধের কোনো মামলা উনি করতেন না। কিন্তু সেই ব্রিটিশ আমলে, আমরা যেহেতু ব্রিটিশ কলোনিয়ালভুক্ত কান্ট্রি, তো সেইটা হচ্ছে যে সেই সময় উনি সময় সময় ক্রিমিনাল মামলাগুলো পরিচালনা করতেন দেখে ওনার নাম হয়েছিল সেশন জাজ। সেশন জাজ অর ডিস্ট্রিক্ট জাজ সেম, এইটা নিয়ে কোনো দ্বিমতের কোনো কারণ নেই। এখন একজন সেশন জাজ প্রত্যেক দিনই ফৌজদারি অপরাধের মামলা যেমন বিচার কার্যক্রম করেন, প্রত্যেক দিনই উনি জমি জায়গার মামলাগুলোও করেন, এবং অন্যান্য সকল কোর্ট থেকে যে রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে কোনো ব্যক্তি যে আপিল দায়ের করেন, সেটিও এই জেলা জজেই হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে একটি জেলায় ম্যাজিস্ট্রেট এবং জাজ কাদেরকে বলা হয়। একটি লেভেল পর্যন্ত ম্যাজিস্ট্রেট এবং জাজ উভয় সমান। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত উভয় সমান। এরপরে যখন ডিস্ট্রিক্ট জাজ হয়ে যাবেন, তখন তার গ্রেডটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, এবং সেইখানে আর
কোনো ম্যাজিস্ট্রেট বা বলার আর কোনো সুযোগ থাকবে না। আর একটি জেলায় অনেক ধরনের ট্রাইব্যুনাল থাকে। আপনারা জানেন যে বাংলাদেশের 1860 সালে এবং 1889 সালে ব্রিটিশ আমলে আইনগুলো করা হয়েছিল। সেই আইনগুলো এখনও পরিচালিতই হচ্ছে। আমাদের দেশে অনেক ধরনের নতুন নতুন আইন হয়, বিভিন্ন ব্যারিয়ার্সের কারণে সেগুলো আবার বাতিলও হয় অল্প কিছুদিনের মধ্যে। কিন্তু ব্রিটিশদের সেই চিন্তাভাবনা, তারা হয়তো ভেবেছিল যে আরও 500 বছর বা 200 বছর শাসন করবে। তারা যে আইন, একটি আমাদের যে দণ্ডবিধি, এই দণ্ডবিধির একটি মানে লাইনও তারা অপরাধের ভিতর থেকে তারা বাদ দেননি। সমস্ত কিছু ছিল সেখানে, সমস্ত কিছু ছিল সেখানে। রেপের সংজ্ঞা ছিল সেখানে, মৃত্যুদণ্ড তো আছেই। এগুলো পরবর্তীতে সরকার বিভিন্ন অপরাধের প্রবণতা বাড়ার কারণে এখানে টাইম টু টাইম বিভিন্ন আইন চেঞ্জ করা হয়েছে বিভিন্ন আইন, স্পেশালি বিভিন্ন আইন করে ট্রাইব্যুনাল করা হয়েছে। যে স্পেশাল আইনগুলোর যে মামলা যে সমস্ত জাজ সাহেবরা করেন, ইনারা সবাই জেলা জজ পদমর্যাদার। একটি জেলায় যেমন আপনি একটি বিভাগে, যেমন আমাদের রাজশাহীতে যেমন হচ্ছে যে আপনি সাইবার ট্রাইব্যুনাল পাবেন, যেটি ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার এখন বহুল প্রচলিত, সেইটার বিচার কার্যক্রম হয় সেখানে। মানব পাচার ট্রাইব্যুনাল হয়। বহুল প্রচলিত একটা সময় ছিল যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মামলা হতো, সেটির জন্য সন্ত্রাস দমন কোর্ট আছে, সেখানে বিচার হয়। এবং বহুল প্রচলিত হচ্ছে যেটা যে মাসুদুর রহমান বলছে, দাদা আপনি কি প্রতিদিন লাইভ করছেন? না ভাই, আমি প্রতিদিন করছি না, আজকে শুরু করেছি। আপনারা ইন্টারেস্টেড হলে আমি মাঝে মধ্যে করব। জাস্ট আইন নিয়ে কথা হবে। আমি ঘুরতে পছন্দ করি, ঘোরার কিছু ভিডিও থাকবে, চিকিৎসার কিছু ভিডিও থাকবে, আইন নিয়ে কথা হবে, এইটাই। আচ্ছা, এরপরে বহুল প্রচলিত যেটা জানেন সবাই, যে নারী শিশু নির্যাতন দমন আইন, এইটার ট্রাইব্যুনাল থাকে। ইনারা সবাই হচ্ছে যে জেলা জজ পদমর্যাদার জাজ সাহেব, ইনারা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। তো আজকে আমি প্রথমেই দুটি টপিক বলেছিলাম, যে ম্যাজিস্ট্রেট না জাজ, অ্যাডভোকেট না ব্যারিস্টার। তো আমার মনে হয় যে আমি প্রথম টপিকের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আমি চেষ্টা করেছি। এখন দ্বিতীয় টপিকটা হচ্ছে অ্যাডভোকেট না ব্যারিস্টার। এইটি খুবই কমন, এবং আমরা যারা অ্যাডভোকেট আছি, প্রফেশনে আছি, আমাদের সবাইকেই প্রশ্নটা শুনতে হয়, শুনিও আমরা। বিশেষত তো আমরা যারা হাইকোর্টে যাই, হাইকোর্টের সাথে সম্পৃক্ত আছি, সুপ্রিম কোর্টের সাথে, তাদেরকে আরও বেশি শুনতে হয়। তো এইটা আমি একটু ছোট্ট আকারে বলি, পরিষ্কার হয়ে যাবেন। আমাদের দেশে আমাদের যে আইনজীবীদের প্রধান সংস্থা যারা সনদ প্রদান করে থাকেন, সেটাকে বলা হয় বাংলাদেশ বার কাউন্সিল। আমরা যে পরীক্ষার মাধ্যমে অ্যাডভোকেসি লাইসেন্সটা পাই অ্যাডভোকেসি করার জন্য, এই সংস্থাটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। এই বাংলাদেশ বার কাউন্সিল পুরো দেশের পরীক্ষা নিয়ে থাকেন। আর প্রত্যেকটি জেলায় যে আইনজীবীরা প্র্যাকটিস করেন, এইটাকে বলা হয় লোকাল, মানে ওই ডিস্ট্রিক্টের বার অ্যাসোসিয়েশন। দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে যে বার কাউন্সিল অ্যাকচুয়ালি বার অ্যাসোসিয়েশনগুলোর গার্জেন। তারা সমস্ত আইনজীবীকে মনিটরিং করেন, তাদের পেশাগত দায়িত্ব পালনের ব্যবস্থা করেন, কোনো অসদাচরণ থাকলে সেইটার শুনানির ব্যবস্থা করে থাকেন তারা। আর যেটা বলা যায় যে লোকাল বার অ্যাসোসিয়েশন কেন করা হয়েছে, অনেকে আবার এটাও জিজ্ঞাসা করে যে আপনি কি অন্য আদালতে প্র্যাকটিস করতে পারবেন? হ্যাঁ, আমি অন্য আদালতে প্র্যাকটিস করতে পারবো। ব্যারিয়ার্সটা কেন করা হয়েছে? বাংলাদেশে অনেক আইনজীবী যদি আমি আমার বাড়ি রাজশাহীতে, আমি রাজশাহী প্র্যাকটিস করি, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আমি যদি বগুড়ায় গিয়ে হঠাৎ করে প্র্যাকটিস শুরু করি, আমি একদিন যদি শুনানি করতে চাই, শাওন বলছে আদাব স্যার। আদাব, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি যদি পাবনায় হঠাৎ করে একদিন শুনানি করতে যাই বা বগুড়ায় একদিন হঠাৎ করে শুনানি করতে যাই, তাহলে সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে। তারা আমাকে চিনবে না, সেই জাজ সাহেব হয়তো আমাকে চিনবে না। এই মিশ্র প্রতিক্রিয়ায় যেন আমার পরিচিতিটা যেন ঠিক থাকে, এই পরিচিতি ঠিক থাকার জন্য, ঠিক রাখার জন্য এই বার অ্যাসোসিয়েশনগুলো তৈরি করা হয়েছে, যেখান থেকে অ্যাডভোকেটদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়গুলো ব্যবস্থা করা হয়। যেমন একজন মৃত্যুবরণ করলে তার আর্থিক কোনো সহায়তার প্রয়োজন হলে সেটি করে থাকেন, তার চিকিৎসাজনিত কোনো আর্থিক প্রয়োজন হলে সেটি করে থাকেন। বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন বারের কিছু সুযোগ সুবিধা থাকে। কেউ যদি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত প্র্যাকটিস করার পরে তাদের যদি আর্থিক কোনো সঙ্গতি থাকে, তাদেরকে সেটা নিয়ম আছে দেন। কোনো লোকাল ডিস্ট্রিক্ট বারে এরকমও হয় যে মাসে
তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করে, কাগজপত্র বিক্রি হয়, সেই মুনাফা থেকেও তারা কিছু পয়সা পায়, এটা হয়। এবং এইখানে বলে রাখি যে বাংলাদেশে থেকে যারা পড়াশোনা করবেন যে কোনো ইউনিভার্সিটি, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আপনারা যদি ল কমপ্লিট করেন, এবং আপনারা আরও একটি বিষয় জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও 2 ইয়ার্সের ল কমপ্লিট করা হয়, যেটি হচ্ছে অনার্সের পরে। আপনি যে কোনো সাবজেক্টে অনার্স করার পরে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি ল প্রফেশনে আসার জন্য 2 ইয়ার্সের ল আপনি করতে পারবেন। এটি আরেকটি ধাপ অ্যাডভোকেসিতে আসার জন্য, এটি আরেকটি ধাপ। এইটাকে আমাদের যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রিভিয়াস মাস্টার্সের যেরকম কোর্স থাকে, এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও এটা হয়ে থাকে। এটি আপনি কমপ্লিট করলেও আপনি পরীক্ষার জন্য এলিজিবল হবেন, মানে পরীক্ষার জন্য আপনি উপযুক্ত হবেন। তো পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, এখন এমসিকিউ দিতে হবে, রিটার্ন দিতে হবে, আবার ভাইভাও দিতে হবে। এখন একটা জিনিস বলি আমি, লয়ার আর অ্যাডভোকেট, এই দুটো জিনিস একটু জানার দরকার সবাই। আমি দেখেছি বা পড়াশোনা করেছি যতটুকু, তাতে বলা হয়েছে যে ল গ্র্যাজুয়েট একজনকে লয়ার বলা যেতে পারে, কারণ তিনি ল জানেন। বাট যদি লাইসেন্স না থাকে, ওনার যদি আইনজীবীর পেশাগত সনদ না থাকে, তাহলে উনি অ্যাডভোকেট না। বাট ওনার যদি লাইসেন্স থাকে যে হ্যাঁ উনি আইনজীবী হিসাবে উনি করতে পারেন, উনি পেশায় আসতে পারেন, তবেই তাকে অ্যাডভোকেট বলা হবে। আর আপনি যদি ল গ্র্যাজুয়েট হন একজন, তাহলে আপনাকে লয়ার বলা যেতে পারে, লয়ার বলাই হবে আপনাকে, অ্যাডভোকেট বলা হবে না। আর এইবার থাকলো যে যারা ব্যারিস্টার বা যারা অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট সে দেশে পড়াশোনা করেছেন, বাংলাদেশ বার কাউন্সিলের আন্ডারে তার লাইসেন্স আছে। এই লাইসেন্সটা করার নিয়ম হচ্ছে যে আপনি যে কোনো বার অ্যাসোসিয়েশনের আন্ডারে, জেলা বার অ্যাসোসিয়েশনের আন্ডারে একজন সিনিয়র যিনি কিনা 10 বছর ধরে আইন পেশার সাথে জড়িত আছে, তার আন্ডারে আপনাকে মিনিমাম 6 মাস প্রশিক্ষণ নিতে হবে, কাজ করতে হবে। 6 মাস অতিবাহিত করার পরে আপনি বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে পারবেন। এটি আমাদের দেশের নিয়ম। আর পাশাপাশি ব্যারিস্টার কারা, ব্যারিস্টারি কিভাবে করা হয়, সেটি হচ্ছে যে বাংলাদেশে কেউ যদি উচ্চ মাধ্যমিক, দ্যাট মিনস ইন্টারমিডিয়েট পাশ করার পরে সে যদি মনে করে যে আমি উচ্চশিক্ষায় যাব, এবং এটি শুধুমাত্রই গ্রেট ব্রিটেন, দ্যাট মিনস যেটা ইংল্যান্ড, যেটা রাজধানী আমরা জানি যে লন্ডন, এই গ্রেট ব্রিটেন হচ্ছে অনেকগুলো দেশগুলো নিয়ে, ছোট ছোট দেশ নিয়ে গ্রেট ব্রিটেন হয়ে থাকে। এইখানে অনেকগুলো রাজ্য, অঙ্গরাজ্য আছে। এই অঙ্গরাজ্যের আন্ডারে পড়াশোনা করে লিঙ্কনস ইন, নর্দাম্বারিয়া, নটিংহাম ট্রেন্ট, এই ধরনের অনেকগুলো থাকে, তাদের বিধান থাকে। সেইখানে তারা যদি পড়াশোনা করে, সেন্ট্রাল লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে, বা লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে লয়ে অনার্স মানে গ্র্যাজুয়েশন করে, সে যদি মনে করে যে আমি লন্ডনে বা ইংল্যান্ডের একজন অ্যাডভোকেট হতে চাই, সেখানে অ্যাডভোকেট বলা হয় না, সলিসিটার বলা হয়। অ্যাডভোকেট মূলত আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে বলা হয়। বাকি মালয়েশিয়া, আমেরিকা, এই সমস্ত দেশে তারা সলিসিটার বলেন। সলিসিটার, অ্যাডভোকেট এবং ব্যারিস্টার, এইগুলো হচ্ছে সবই সেম, কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এবার উনি লন্ডনের যেটা সিস্টেম, মানে ইংল্যান্ডের যেটি সিস্টেম, তাকে ল গ্র্যাজুয়েশন করার পরে সিনিয়রের আন্ডারে আমাদের যেমন 6 মাস, তাদের সেরকম 9 মাস। এটাকে বলা হয় সেখানে বিভিসি, বার ভোকেশনাল কোর্স। এই বিভিসিটা করতে হয় তাদেরকে সিনিয়রের আন্ডারে। সেখানে কিছু সেমিনার থাকে, সেটা অ্যাটেন্ড করতে হয়, এবং বেশ কিছু তারা সিনিয়ররা রিকমেন্ড করে হি ইজ ফিট ফর প্র্যাকটিসিং ইন ইংল্যান্ড, এইরকম সার্টিফিকেটগুলো তাকে জোগাড় করতে হয়, কার্টিসি মেনটেন করতে হয়। এইটা অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি কেন করলেন না। এটি সত্য কথা, যেটি যে আপনি যদি ইংল্যান্ডে পড়াশোনা করতে যান, ইংল্যান্ডের 1 পাউন্ড বর্তমানে বাংলাদেশে প্রায় 150 টাকার কাছাকাছি। আপনি হয়তো কোনো কাজ বাজ করে আপনি থাকা খাওয়াটা করতে পারবেন, কিন্তু আপনি পড়াশোনার যে ফি লয়ের, সেটি আপনি পারবেন না। এবং বার ভোকেশনাল কোর্সের জন্য আমি যতটুকু জানি যে অ্যাট এ টাইম 20,000 পাউন্ড, এখন 20,000 পাউন্ডকে আপনি 150 টাকা দিয়ে গুণ করুন, তাহলে অ্যাট এ টাইম এই টাকাটা আপনাকে ডিপোজিট করতে হবে। এইটি করলে আপনি বার অ্যাট ল ফ্রম ইংল্যান্ড, দ্যাট মিনস ব্যারিস্টার, এই উপাধিটা আপনি পাবেন। এবং আপনাকে সেই বাংলাদেশে ফিরে এসে আপনি যে সরাসরি প্র্যাকটিস করতে পারবেন, এইটিও করতে পারবেন না আপনি। আপনাকে সেই একইভাবে প্রথমে জাজ কোর্টের লাইসেন্স করতে হবে। আমি নিজেও যখন আমি পড়াশোনা করতাম, আমি মনে করতাম যে আমি মনে হয় সরাসরি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবো। তো
পরে আমি খোঁজ নিয়ে গিয়েছি, দেখেছি, বলেছে না, প্রথমে তোমাকে জাস্ট করে প্র্যাকটিস করতে হবে। তোমার যদি অনার্স করা থাকে 2 বছর করতে হবে, তোমার যদি মাস্টার্স করা থাকে 1 বছর করতে হবে। দেন তুমি হাইকোর্টের জন্য অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে তোমাকে হাইকোর্টে আসতে পারবে, তুমি সুপ্রিম কোর্টে আসতে পারবে। তুমি সুপ্রিম কোর্টের 2টি পার্ট, একটি হাইকোর্ট আর একটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন, এইখান থেকে যারা সিনিয়রিটি অর্জন করেন, তারা আবার ভাইবার মাধ্যমে জাস্টিসদের কাছে ভাইবা দেন, তারা আবার অ্যাপিলেট ডিভিশনের জন্য তারা আবার নমিনেটেড হয়। এইটাই বিধান। তো আমি এইটুকু বলতে চেয়েছি যে আপনারা যেমন দেখেন যে বাংলাদেশে এমবিবিএস করে অনেকেই, কিন্তু বিভিন্ন ডিগ্রির জন্য এমডি নিয়ে থাকে, এমএস করে থাকে, এফআরসিএস করে থাকে, বাইরের ডিগ্রি নেয়। ঠিক ব্যারিস্টারিও যদি আপনি করেন, আপনাকে বাংলাদেশে এসে বাংলাদেশের এই অ্যাডভোকেট লাইসেন্সটা আপনাকে নিতেই হবে, না হলে আপনি বাংলাদেশে কোনো আপনি প্র্যাকটিস করতে পারবেন না, সেটি জজ কোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যেখানেই হোক না কেন। যাই হোক, আমি আজকে আমার টপিক যেটা ছিল যে জাজ না ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার অ্যাডভোকেট না ব্যারিস্টার। তো আমার মনে হয় যে এই কথোপকথনের মধ্যে আপনারা যদি ন্যূনতম কোনো উপকৃত হয়ে থাকেন, আপনাদের যদি বোধগম্য হয়ে থাকে, তাহলে পরে অবশ্যই আমার একটু নেটওয়ার্ক সমস্যা ছিল মাঝখানে। যাই হোক, আমি রেবেকা আপুকে দেখতে পাচ্ছি। রেবেকা আপু, আপনি দেখছেন, ধন্যবাদ। রেবেকা আপুকে অনেক ধন্যবাদ। রেবেকা আপু অনেক স্মার্ট একজন মেয়ে, আমাদের কোর্টের অনেক, উনি দৌড়ঝাঁপ করে অনেক ভালো এগিয়েছেন, উনি ভালো কাজ করতে পারেন, ভালো কাজ শিখেওছেন উনি। আমার বন্ধু শফিকুলকেও দেখতে পাচ্ছি, সে দেখছে। শফিকুল, কেমন আছো তুমি ভাই? তোমার তো কাজ করতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। সেই সাথে স্বাগতা শুভ দাস, তার জন্য শুভেচ্ছা অভিনন্দন সামনের দিনের জন্য। আর যারা পাশে আছেন, যারা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক। পরবর্তী টপিকে হয়তো আরও একটু ভালো কিছু করার চেষ্টা করব, যদি কাজে লাগে। সবাই যদি আমাকে বলেন যে কাজে লাগছে, আপনি চালিয়ে যান, আমি চালাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই রাখি। সকলের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।